2018 সাল এইচটিসির জন্য এটা ছিল একটা টার্নিং পয়েন্ট। একসময়ে স্মার্টফোন বাজারের রাজা কিভাবে নিজেদের টিকিয়ে রাখার জন্য একটা বিলিয়ন ডলারের বাজি ধরল। চলুন আজ তাদের নিজেদেরই বার্ষিক প্রতিবেদনের পাতা থেকে সেই গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। সত্যি বলতে এটা শুধু টিকে থাকার লড়াই ছিল না, এটা ছিল তার থেকেও অনেক বেশি কিছু। এটা ছিল নিজেদের অতীতকে বিক্রি করে একটা অনিশ্চিত ভবিষ্যতের ওপর সবকিছু বাজি ধরার মতো একটা দুঃসাহসিক সিদ্ধান্ত। চলুন দেখি ঠিক কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে এইচটিসিকে এত বড় একটা পদক্ষেপ নিতে হলো। যে কোনো বড় পরিবর্তনের গল্পের শুরুটা হয় কিন্তু সংকট দিয়ে, আর এইচটিসির জন্য 2018 সালের সেই সংকটটা কোনো রাগঢাক না রেখেই সরাসরি তাদের সাইলেন্ট বা সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়েছিল। 23.7 বিলিয়ন নিউ তাইওয়ান ডলার। শুনতে অঙ্কটা বিশাল মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই পুরো গল্পটা নয়। আসল ব্যাপারটা হলো এই -58.8% অপারেটিং মার্জিন। এর মানে কি? এর সহজ মানে হলো স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা এতটাই বেড়ে গিয়েছিল যে এইচটিসি প্রত্যেকটা ফোন বিক্রি করে লাভের বদলে আসলে লোকসান করছিল। আর এই আর্থিক চাপের সবচেয়ে করুণ প্রভাবটা পড়েছিল কোম্পানির মানুষগুলোর ওপর, মানে কর্মীদের ওপর। একবার ভাবুন তো, মাত্র 1 বছরের মধ্যে আপনার অর্ধেকেরও বেশি সহকর্মী আর অফিসে নেই। 2017 সালে যেখানে কর্মী সংখ্যা ছিল 10,000-এর বেশি, 2018-তে তা কমে দাঁড়ায় মাত্র 4,810 জনে। এটা একটা বিরাট ধাক্কা ছিল নিঃসন্দেহে। তো এই ভয়াবহ পরিস্থিতিতে টিকে থাকার জন্য এইচটিসিকে একটা কঠিন কিন্তু যুগান্তকারী সিদ্ধান্ত নিতেই হতো। তারা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। চলুন দেখে নেওয়া যাক গুগলের সাথে সেই ঐতিহাসিক চুক্তিটা আসলে কেমন ছিল। আর এটাই ছিল সেই লাইফলাইন। 2018 সালের জানুয়ারিতে গুগল এইচটিসিকে 1.1 বিলিয়ন মার্কিন ডলার নগদ টাকা দেয়। এটা শুধু একটা বড় অঙ্কের টাকা ছিল না, এটা ছিল নতুন করে সবকিছু শুরু করার একটা সুযোগ। কিন্তু প্রশ্ন হল, গুগল এই 1.1 বিলিয়ন ডলার দিয়ে ঠিক কী কিনেছিল? এটা কিন্তু শুধু কিছু পেটেন্ট বা কাগজপত্র কেনাবেচা ছিল না, একদমই না। এইচটিসি তাদের যে সেরা টিমটা পিক্সেল ফোন নিয়ে কাজ করত, সেই পুরো টিমটাকেই গুগলের কাছে পাঠিয়ে দেয়, সাথে তাদের প্রযুক্তি ব্যবহারের একটা লাইসেন্সও দিয়ে দেয়। মানে এক কথায় বললে, ভবিষ্যতের জন্য টাকা জোগাড় করতে গিয়ে তারা তাদের বর্তমানের একটা বড় অংশই বিক্রি করে দিয়েছিল। আচ্ছা, এই 1.1 বিলিয়ন ডলার হাতে পেয়েও কিন্তু এইচটিসি রাতারাতি স্মার্টফোনের বাজার ছেড়ে দেয়নি, কারণ এটাই তো ছিল তাদের পরিচয়ের মূল ভিত্তি। কিন্তু এই লড়াইটা দিন দিন আরও অনেক বেশি কঠিন হয়ে উঠছিল। 2018 সাল জুড়ে তারা কিন্তু একের পর এক ফোন এনেছে। একদিকে যেমন তাদের ফ্ল্যাগশিপ U12+ ছিল, যাতে এডসেন্স 2 এর মতো দারুণ সব উদ্ভাবনী প্রযুক্তি ছিল, মানে ফোনের সাইডে চাপ দিয়েই বিভিন্ন কাজ করা যেত। তেমনি অন্যদিকে বাজেট ক্রেতাদের জন্য ডিজায়ার সিরিজের ফোনও ছিল। দেখে মনে হচ্ছিল তারা সব দিক থেকেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। কিন্তু এত উদ্ভাবন সত্ত্বেও বাজারটা ছিল প্রতিযোগিতায় ঠাসা। কোম্পানির নিজের রিপোর্টেই তারা স্বীকার করেছে যে এটা একটা টিকে থাকার লড়াই হয়ে দাঁড়িয়েছিল। আর প্রত্যেকটা নতুন ফোন রিলিজ যেন এটাই বারবার প্রমাণ করছিল যে শুধু স্মার্টফোনের ওপর ভরসা করে আর এগোনো সম্ভব না। তাহলে প্রশ্ন আসে, গুগলের কাছ থেকে পাওয়া সেই 1.1 বিলিয়ন ডলার গেল কোথায়? এখানে গল্পটার সবচেয়ে ইন্টারেস্টিং মোড় নেয়। এইচটিসি তাদের সমস্ত বাজি ধরেছিল ভবিষ্যতের একটা সম্পূর্ণ নতুন প্রযুক্তির ওপর, ভার্চুয়াল রিয়ালিটি। আর এটাই ছিল সেই বিরাট পরিবর্তন। এইচটিসি আর শুধু একটা ফোন বানানোর কোম্পানি হয়ে থাকতে চাইল না। তাদের নতুন লক্ষ্য ছিল ভিভ রিয়ালিটি নামে একটা সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করা। মানে শুধু হার্ডওয়্যার বিক্রি করেই শেষ নয়, বরং সফটওয়্যার, কন্টেন্ট আর সার্ভিস সবকিছু নিয়ে একটা বিশাল দুনিয়া তৈরি করা। কিন্তু এই ইকোসিস্টেম শব্দটার আসল মানে কি? এর মানে হলো এইচটিসি শুধু ভিআর হেডসেট মানে ভাইভ বিক্রি করবে না, বরং তার একটা অ্যাপ স্টোরও চালাবে, যার নাম ভাইভ পোর্ট। তারা শিল্পকলার জন্য ভাইভ আর্টসের মাধ্যমে কন্টেন্ট তৈরি করবে, আবার ব্যবসার জন্য ভাইভ সিঙ্কের মতো সলিউশনও দেবে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতাটাই তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। আর তারা কিন্তু শুধু পরিকল্পনা করেই থেমে থাকেনি, এটা বাস্তবে করেও দেখিয়েছে। একদিকে ছিল তাদের পুরস্কার বিজয়ী ভাইভ প্রো হেডসেট, তো অন্যদিকে ছিল টেট মডার্নের মতো বিখ্যাত জাদুঘরের সাথে ভাইভ আর্টসের পার্টনারশিপ।
লক্ষ্যটা ছিল একদম পরিষ্কার, শুধু ডিভাইস বিক্রি করে নয়, বরং কন্টেন্ট আর অভিজ্ঞতা বিক্রি করে আয়ের নতুন নতুন পথ তৈরি করা। তবে তাদের ভবিষ্যতের বাজিটা কিন্তু শুধু ভিআরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তারা এক্সোডাস নামে একটা পরীক্ষামূলক ফোনও বাজারে এনেছিল। বলা হয় এটা ছিল বিশ্বের প্রথম ব্লকচেন ফোন। এর মূল লক্ষ্য ছিল ব্যবহারকারীদের ডিজিটাল পরিচয় আর ডেটার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া। তাদের স্লোগানটাই ছিল বিশ্বাস এবং নিরাপত্তা পুনর্গঠন। সুতরাং ২০১৮ সাল যখন শেষ হল, এইচটিসি তখন একরকম একটা নতুন কোম্পানি হিসেবে দাঁড়িয়ে গেছে। তারা তাদের অতীতকে বিক্রি করে ভবিষ্যতের জন্য পুঁজি জোগাড় করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তখনও অমীমাংসিতই ছিল। এই বিশাল ঝুঁকিটা কি আদৌ কাজে দেবে? তাদের নিজেদের কথাতেই এই পুরো পরিবর্তনের পেছনের দর্শনটা ছিল স্বপ্ন দেখার সাহস করা। এটা নাকি শুধু ব্যবসা বাঁচানোর চেষ্টা ছিল না, বরং প্রযুক্তি দিয়ে মানুষের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলার একটা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ছিল। ২০১৮ সালের সেই সিদ্ধান্তগুলো এইচটিসির ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। তারা তাদের স্মার্টফোনের লেগেসি বা উত্তরাধিকারকে পেছনে ফেলে একটা সম্পূর্ণ নতুন বাস্তবতার ওপর বাজি ধরেছে। প্রশ্ন একটাই, এই নতুন বাস্তবতা কি তাদের সেই পুরনো গৌরব ফিরিয়ে আনতে পারবে, নাকি এটা $1 বিলিয়ন একটা দুঃসাহসিক স্বপ্ন হয়েই থেকে যাবে? এর উত্তর হয়তো সময়ই ভালো দিতে পারবে।